প্রার্থী বাছাই অন্তঃকোন্দল নিয়ে চিন্তা বিএনপির। বিরোধ নিরসনে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠকে হাইকমান্ড। ধানের শীষের বরাদ্দের পর পরিস্থিতি বদলানোর আশা। নির্বাচন সামনে রেখে দেশ এগিয়ে নিতে দলমত নির্বিশেষে 7 অগ্রাধিকার জামায়াতের। যুক্তরাষ্ট্রে নাগরিক সংবর্ধনায় দলের আমির। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার হুঁশিয়ারি। ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক। যোগ দিয়েছেন আখতার হোসেন সহ 5 সদস্যের প্রতিনিধি দল। জুলাই সনদ বাস্তবায়নে পদ্ধতি ও আইনি ভিত্তি নিয়ে আলোচনা। আবারও রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া। বিরোধের জেরে বিরামপুরে দুপক্ষের সংঘর্ষে নিহত 1, আহত অন্তত 20। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন। থমথমে এলাকা। এবং ডেঙ্গু আর মৌসুমি নয়, শীতেও প্রকোপের শঙ্কা। ধরন বদলানোয় সারা বছরই সচেতন থাকার তাগিদ চিকিৎসকের। প্রতিরোধে ভ্যাকসিন নিয়ে ভাবার পরামর্শ কীটতত্ত্ববিদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। প্রাথমিকভাবে 300 আসনে দলীয় প্রার্থী চূড়ান্তের কাজ চললেও অন্তঃকোন্দল থামাতে হিমশিম খাচ্ছে বিএনপি। বিরোধ নিরসনে গুলশান কার্যালয়ে প্রায় দিনই মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক করছেন দলটির দায়িত্বশীল নেতারা। বিএনপির হাইকমান্ডের বিশ্বাস, মনোনয়ন যুদ্ধে একাধিক মুখ থাকলেও ধানের শীষের প্রার্থী ঘোষণার পর বদলে যাবে পরিস্থিতি। মুরসালিন হক জুনায়েদের রিপোর্ট। সারা দেশে আসন ভিত্তিক গণসংযোগে ব্যস্ত বিএনপির মিত্র থেকে প্রতিপক্ষ বনে যাওয়া জামায়াত ইসলামীর প্রার্থীরা। উল্টো চিত্র বিএনপি শিবিরে। এক এক আসনে দলটির মনোনয়ন চান অন্তত 4 থেকে 5 জন প্রার্থী। আর এতে বিভিন্ন আসনে সংঘাতময় পরিস্থিতি তৈরি হচ্ছে, প্রভাব পড়ছে ভোটের মাঠে। মোহাম্মদ সাইফুল। এমন বাস্তবতায় ঢাকার মনোনয়ন প্রত্যাশীরা সতর্ক। অভ্যন্তরীণ বিবাদে না জড়িয়ে গুরুত্ব দিচ্ছেন ভোটারদের মন জয়ে। খাল পরিষ্কার, নিম্ন আয়ের মানুষকে অনুদান, দুর্ঘটনায় ছুটে যাওয়া সহ নানা সামাজিক কাজে ব্যস্ত সময় পার করছেন ঢাকা 18 আসনের 2 হেভিওয়েট প্রার্থী। প্রত্যাশা ইতিবাচক রাজনীতির মাধ্যমে দলের শীর্ষ নেতৃত্বের মনোযোগ আকর্ষণের। এলাকাবাসী চায় একজন পরিচ্ছন্ন ভালো মানুষ এই এলাকায় আগামীতে নির্বাচন করুক, যাতে বিএনপিকে নিয়ে, বিএনপির ওই ক্যান্ডিডেটকে নিয়ে প্রশ্ন করতে না পারে। যে বিএনপিকে ভালোবাসে সেই বিএনপির সিদ্ধান্তকে ভালোবাসবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী অবশ্যই কাজ করবে। সমস্যার সবচেয়ে বেশি প্রকট রাজধানীর বাইরে। কোনো কোনো আসনে 8 জন, কোথাও বা 10 জনেরও বেশি আছেন মনোনয়ন প্রত্যাশী। এই যেমন নেত্রকোনা 3। মনোনয়ন নিশ্চিতে জোরে সোরে কাজ করছেন প্রতিদ্বন্দ্বীরা। সবাই নিজেকে দাবি করছেন যোগ্য হিসেবে। বিতর্কিত লোক নিয়ে অনেক কোনো রিস্ক নেবেন না, যে গতানুগতিক দ্বারাই যে অমুককে দিতে হবে এরকম কোনো কথা না। কাজের মূল্যায়নের ভিত্তিতে যাকেই মনোনয়ন দেবে দল থেকে তার নির্বাচনে আমি করব। মনোনয়ন প্রত্যাশীদের কৌশলী অবস্থানে সতর্ক কেন্দ্রীয় নেতৃত্ব। মনোনয়ন নিয়ে বিতর্ক এড়াতে আগেভাগে মনোনয়ন প্রত্যাশীদের সাথে খোলামেলাভাবে কথা বলছেন তারা। আমাদের দলের মনোনয়ন মোটামুটি চেয়ারম্যান সাহেব ফাইনাল করে ফেলছে, আমাদের সাথে কনসাল্ট করেই করেছে উনি। আমি তো মনে করি যে এই মাসের মধ্যে আমাদের মনোনয়ন বের হয়ে যাবে। দল থেকে কিছু কিছু প্রার্থীকে ডাকা হচ্ছে, স্থায়ী কমিটির 2-1 সদস্য তাদের ইন্টারভিউ নিচ্ছেন। নেয়ার পরে অ্যাক্টিং চেয়ারম্যানের সাথে আলাপ করে তখন সিদ্ধান্ত দেওয়া হবে। নেতাদের মতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার যে বার্তা তা বাস্তব রূপ নেবে চলতি মাসের মধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার পরেই। বিএনপি একটা গণসংগঠন, সেখানে তো কম্পিটিশন থাকবে, তবে এটা উত্তরণ করার মতো নেতৃত্ব আমাদের চেয়ারম্যান সাহেবেরা আছে, উনি এটা উত্তরণ করতে পারবে। যে যার কানেকশন কাজে লাগাচ্ছে। তবে বিএনপি দীর্ঘদিনের দল, আমরা দেখে শুনে যে আন্দোলন সংগ্রামে যার কন্ট্রিবিউশন আছে সেই ধরনের প্রার্থীকে মনোনয়ন দেওয়ার চেষ্টা করব। এবার তফসিলের আগেই প্রতি আসনে 1 জন প্রার্থীকে সবুজ সংকেত দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছেন নেতারা। এরই মধ্যে বিরোধ কম এমন আসনের একক প্রার্থীদের টেলিফোন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সামনে রেখে দেশ গঠনে জামায়াতে ইসলামের 7 অগ্রাধিকার তুলে ধরেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। স্থানীয় সময় শুক্রবার বাংলাদেশি আমেরিকান কমিউনিটি অফ বাফেলোর আয়োজনে নাগরিক সংবর্ধনায় তিনি বলেন, ক্ষমতায় গেলে দল, মত, ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবে জামায়াত। নিশ্চিত করা হবে নারীর সম্মান ও সর্বোচ্চ নিরাপত্তা। সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার করে প্রবাসী বাংলাদেশিদের ভোটার হওয়ারও আহ্বান জানান জামায়াত আমির। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট।
যুক্তরাষ্ট্র সফরে এসে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান প্রথম নাগরিক সংবর্ধনায় যোগ দেন নায়াগ্রা ফলস খ্যাত নিউ ইয়র্কের বাফেলোয়। দেশ ও জাতি গঠনে 7টি অগ্রাধিকার তুলে ধরে ডাক্তার শফিকুর রহমান দুর্নীতির মূলোৎপাটন ও শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের কথা বলেন। শিক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তন করা, যে শিক্ষা মানুষকে মানুষ বানাবে, যে শিক্ষা প্রত্যেকটি নাগরিককে দেশ গড়ার কারিগর বানাবে। আমরা বাংলাদেশের ক্ষমতায় গেলাম কি গেলাম না, এটাও এখানেও বিবেচ্য বিষয় নয়। দুর্নীতি বাংলাদেশ থেকে বিদায় না নেওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে। ক্ষমতায় গেলে নারীর সর্বোচ্চ সম্মান নিশ্চিতের কথাও বলেন তিনি। আমরা আমাদের মাদেরকে মা হিসাবে দেখি, তাদের দরজায় তালা পড়বে না, দরজা খোলা হবে তাদের জন্য। ইনশাআল্লাহ সম্মান এবং নিরাপত্তা দুটোই তাদেরকে নিশ্চিত করা হবে। নিম্ন আদালত থেকে সুপ্রিম কোর্ট কোথাও ন্যায় বিচার নেই মন্তব্য করে ডাক্তার শফিকুর রহমান বলেন, প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী যেই অপরাধ করুক না কেন সবার সমান বিচার হতে হবে। রাষ্ট্রের প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী তিনিও যদি কোনো অপরাধ করেন, তার মুখের দিকে আইন তাকাবে না। বিগত সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে গেছে অভিযোগ করে এ সময় ডাক্তার শফিকুর রহমান ক্ষমতায় গেলে অর্থনীতি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দেন। এই বিধ্বস্ত, অসুস্থ, রুগ্ন অর্থনীতিকে আবার ইনশাআল্লাহ চাঙ্গা করে তোলা সম্ভব। বাংলাদেশি আমেরিকান কমিউনিটি অফ বাফেলো আয়োজিত সংবর্ধনায় মুক্তিযোদ্ধা অধ্যাপক নুরুল ইসলামের সভাপতিত্বে যুক্তরাষ্ট্র জামায়াতের মুখপাত্র ডক্টর নকিবুর রহমান সহ জামায়াত নেতারা বক্তব্য রাখেন। প্রবাসীদের ভোটার হয়ে আগামী নির্বাচনে বাংলাদেশে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির শফিকুর রহমান। বলেন, জামায়াত ক্ষমতায় গেলে সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দলের বৈঠক চলছে। এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল সকাল 10:30টায় ঐকমত্য কমিশনের কার্যালয়ে প্রবেশ করে। বৈঠকে উপস্থিত আছেন কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াদ সহ অন্য সদস্যরা। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে জাতীয় নাগরিক পার্টি দেয়া শর্ত নিয়ে আজকের আলোচনা। সরাসরি যুক্ত ছিলাম ব্রাহ্মণবাড়িয়ায়। ডেঙ্গুকে মৌসুমী রোগ হিসেবে চিহ্নিত করা হলেও এখন আর সেই সুযোগ নেই। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুর ভয়াবহতা চলতে পারে সারা বছর, পাল্টেছে ধরনও। প্রকোপের শঙ্কা আছে আসন্ন শীতেও। বিশেষজ্ঞরাও বলছেন, ঘনত্ব বেড়েছে এডিসের। তাই ডেঙ্গু প্রতিরোধে ভাবতে হবে বিকল্প, সিদ্ধান্ত নিতে হবে ভ্যাকসিন নিয়েও। আরো জানাচ্ছেন মনির হোসেন। ৬৩,০০০-এর বেশি মানুষ ভর্তি হয়েছেন হাসপাতালে, মৃত্যুর সংখ্যা ২৫৯। ডেঙ্গুর ছোবলে এই সংখ্যার গ্রাফ এখনও উঠতির দিকে। অক্টোবর পেরিয়ে গেলেই যেখানে ডেঙ্গু থেকে একটু স্বস্তির সম্ভাবনা মেলে, এবছর সেগুড়েও বালি। ক্যালেন্ডারের হিসাবে ডেঙ্গুর মৌসুম শেষ হলেও বাস্তবতা বলছে দিন দিন বাড়ছে এর ভয়াবহতা, যার বিস্তার ছড়িয়েছে দেশের ৬৩টি জেলায়। এখনও হাসপাতালে যে হারে ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন, তাতে চিকিৎসকরা বলছেন এ ধারাবাহিকতা চলতে পারে এবারের শীত মৌসুমেও। ডেঙ্গুর ধরন পরিবর্তন হয়েছে জানিয়ে চিকিৎসকরা বলছেন, এখন আর মৌসুমি নেই এডিস, সচেতন থাকতে হবে সারা বছর। যেহেতু রোগীর সংখ্যা বাড়ছে এবং আসলে ডেঙ্গু প্রতিরোধের জন্য যে পরিমাণ পর্যাপ্ত ব্যবস্থা আসলে নেওয়া উচিত, আমার কাছে মনে হয় যে সেই ব্যবস্থাটা আসলে অপ্রতুল। সুতরাং যে কোনো সময় আসলে আউটব্রেক হলেও হতে পারে। আমাদের ভয় হলো যে আগামী 1-2 মাস বোধহয় এটা আরো বেশিই থাকবে শীতের আসার আগ পর্যন্ত, এবং যেহেতু এটা আর মৌসুমি নাই, সারা বছর ব্যাপী হচ্ছে, তো মনে হয় যে শীতকালেও থাকবে যদি না আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি। একই শঙ্কার কথা বলছেন বিশেষজ্ঞরাও। জানান, ডেঙ্গু প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে বছরব্যাপী। সেই সঙ্গে ভ্যাকসিন নিয়েও সিদ্ধান্ত নেয়ার পরামর্শ কীটতত্ত্ববিদের। কিউডেঙ্গা হচ্ছে এখনো পর্যন্ত সবচেয়ে বেস্ট ভ্যাকসিন। এই ভ্যাকসিনটি বাংলাদেশে প্রয়োগ করা যায় কিনা সেটি অনেক বড় সিদ্ধান্তের ব্যাপার। সকলকে মিলে একসাথে বসে তার অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজেস সবকিছু দেখে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে ভ্যাকসিন ডেঙ্গু নিয়ন্ত্রণে বাংলাদেশে প্রয়োগ করা যায় কিনা। ডেঙ্গু নিয়ন্ত্রণের যে প্রক্রিয়া চলছে সেটি আরও জোরদারের পরামর্শ বিশেষজ্ঞদের। মশা নিধনে সরকারের যে প্রচেষ্টা, তা ডেঙ্গুর ব্যাপকতার কাছে নগণ্য। তাই এখন এ দায়িত্ব আমরা এবং আমাদেরকেই নিতে হবে।
গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন। সম্মিলিতভাবে টানা কয়েক বছর এই প্রচেষ্টা করলে এর ফল পাওয়া যেতে পারে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। আগুনের ঘটনা তদন্তে নমুনা সংগ্রহে 4 দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই গেট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, অস্ট্রেলিয়া, চায়না, ইংল্যান্ড ও তুর্কির বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে তদন্তে অংশ নিতে। বিমানবন্দরের কার্গো ভিলেজের অগ্নিকাণ্ড একটি দুর্ঘটনা বলে মনে করেন তিনি। বিমানবন্দরের নিজস্ব ফায়ার সার্ভিসের 4টি ইউনিট দ্রুত আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা করেছে বলেও জানান উপদেষ্টা। অগ্নিকাণ্ডের ভিতরে যদি কোনো অব্যবস্থাপনা থাকে, এই জন্য আমরা 4টা দেশের ইনভাইট করছি তাদের আসার জন্য। ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে, আপনার অস্ট্রেলিয়ারে ইনভাইট করা হয়েছে, চায়নারে ইনভাইট করা হয়েছে, টার্কিরে ইনভাইট করা হয়েছে। তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি, তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারে। গার্মেন্টস ম্যাটেরিয়াল, কেমিক্যাল, শুধু দাগ্ধ পদার্থগুলো খুব বেশি ছিল, এই জন্য হয়তো আগুনটা ছড়াই গেছে, তাড়াতাড়ি কন্ট্রোল করতে সময় নিচ্ছে। কার্গো ভিলেজ অগ্নিকাণ্ডের পর এখনও স্বাভাবিক হয়নি পণ্য খালাস প্রক্রিয়া। এতে ওষুধ শিল্পের কাঁচামাল হাতে পেতেও তৈরি হচ্ছে জটিলতা, দীর্ঘসূত্রিতা, যা আগামীতে সময় মতো ওষুধ তৈরি ও সরবরাহ নিয়ে দুশ্চিন্তায় ফেলেছে শিল্প মালিকদের। এই শঙ্কা দূর করতে সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। MS আরিফিনের রিপোর্ট। 9 নম্বর গেট দিয়ে কার্গোগুলো ক্লিয়ার হচ্ছে, কিছু টেম্পোরারি শেড করা প্ল্যান রয়েছে। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। স্বাভাবিক সময়ে 4টি গেট দিয়ে আমদানি পণ্য বের হলেও বর্তমানে হচ্ছে শুধু একটি গেট দিয়ে। এতে পণ্য পেতে তৈরি হচ্ছে দীর্ঘসূত্রিতা। ঢাকা কাস্টম হাউস থেকে 9 নম্বর গেটের দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার হওয়ায় দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতেও ভোগান্তি পোহাতে হচ্ছে C&F এজেন্টদের। জট বাঁধছে কন্টেইনারবাহী ট্রাকেও। বিশেষ করে ওষুধ, ভ্যাকসিনের মতো স্পর্শকাতর পণ্যের কাঁচামাল নিয়ে দুশ্চিন্তা বাড়ছে ফার্মা কোম্পানিগুলোর। ভিতরে মনে করেন যে মাল আনার নোক নাই, আবার প্লেট পাই না, এই ঝামেলা ওই ঝামেলা। সিরিয়ালি মাল পাইতে ন্যূনতম 3 দিন লেট হয়ে যাবে। কাগজ রেডি করে একটা এক্সপ্রেস পেমেন্ট করে দিয়ে দিলাম, ওরা মাল আনলো, আনার পরে দেখলাম মাল আমার মিললো না, ফার্মা মাল। অবশিষ্ট যে মালগুলো আছে সেগুলোরও কোনো আপডেট তারা দিতে পারছে না। দেশে দরকারি ওষুধের 95 ভাগই উৎপাদন করে দেশীয় প্রতিষ্ঠানগুলো। এতে যে কাঁচামাল দরকার হয় তার 90 ভাগই আসে বিদেশ থেকে। ব্যবসায়ীদের হিসাব, 46টি প্রতিষ্ঠানের প্রায় 200 কোটি টাকার কাঁচামাল পুড়েছে কার্গো ভিলেজ অগ্নিকাণ্ডে। যদি এখানে আমদানি তাৎক্ষণিক ওষুধ শিল্প এর ধাক্কা সামলাতে পারলেও উৎপাদকদের শঙ্কা, কাঁচামাল দ্রুত খালাস না হলে 3-4 মাস পর ব্যাহত হবে উৎপাদন সরবরাহ। 53টা পর্যন্ত আপনার ম্যাটেরিয়ালস লাগতে পারে, এই এক্সিপিয়েন্ট আর আদার্স ম্যাটেরিয়াল মিলে একটা পণ্য দাঁড়াতে পারে। এখন যদি দ্রুততর সময়ে এগুলো যদি ফার্দার যে এলসির গুডস পণ্যগুলো সেগুলোকে যদি আপনি না আনেন, তাহলে 3-4 মাস পরে যে আপনি আবার এটা সরবরাহ ব্যবস্থাপনায় ত্রুটি দেখা দেবে। জীবন রক্ষাকারী ওষুধের কাঁচামাল সরবরাহে বিশেষ উদ্যোগ নেয়ার তাগিদ বিশ্লেষকদের। এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিকে রক্ষা করার জন্য তাদের যে র ম্যাটেরিয়ালস গুলো, ইম্পোর্টেড যে র ম্যাটেরিয়াল আছে, আমদানিকৃত যে র ম্যাটেরিয়াল আছে, সেই র ম্যাটেরিয়াল গুলোকে কার্গো ভিলেজ থেকে খুব দ্রুত এটা এক্সিকিউশন করার ব্যবস্থা করতে হবে, যাতে সে দ্রুত উৎপাদন করে সেটা রপ্তানি করতে পারে। স্থানীয় চাহিদা মিটিয়ে বিশ্বের 150টিরও বেশি দেশে ওষুধ রপ্তানি করে বাংলাদেশ। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। পানির প্রয়োজনীয় প্রেসার না থাকার পাশাপাশি হোস পাইপের কাপলিং ফিটিং না হওয়ায় আগুন নেভানোর কোনো কাজেই আসছে না চট্টগ্রাম নগরীর 174টি ওয়াটার হাইড্রেন্ট। অথচ অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে বিশ্বব্যাংক ও জাইকার কোটি টাকায় উন্নত দেশগুলোর আদলে এসব ওয়াটার হাইড্রেন্ট স্থাপন করা হয়েছিল। প্রজেক্ট শেষ হওয়ার পর এখন একে অপরকে দোষারোপ করে যাচ্ছে ওয়াসা এবং ফায়ার সার্ভিস। শাখাটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিশ্বব্যাংকের পাশাপাশি জাপানি সাহায্য সংস্থা জাইকা কয়েক কোটি টাকা খরচ করে চট্টগ্রাম নগরীর 250-এর বেশি পয়েন্টে ওয়াটার হাইড্রেন্ট স্থাপনের কথা থাকলেও শেষ পর্যন্ত বসানো হয়েছে 174টি। এগুলা কার্যকরী করার জন্য আমরা ওয়াসাকে বলেছি, কোনো ক্ষেত্রে আমরা ওয়াসার কার্যকরী যে হাইড্রেন্টগুলা
এগুলা অ্যাক্টিভ অনেক সময় পাওয়া যায় না। ফায়ার সার্ভিসের অভিযোগ, আগুন নেভানোর কাজে গ্রাউন্ড মেইন লাইনের পানির প্রেসার 150 পিসিআই এবং পিলার হাইড্রেন্টে 50 থেকে 60 পিসিআই থাকার কথা থাকলেও ওয়াসার লাইনে প্রেসার রয়েছে মাত্র 1.5 পিসিআই। হাইড্রেন্টের হোস পাইপের কাপলিং ফিটিং না হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়িতে পানি রিফিলও হচ্ছে না। এখানে সবসময় পানি থাকে না। নাম্বার 2, এই লাইনগুলো মূলত তাদের সরবরাহ লাইনের উপর স্থাপিত, অথচ ফায়ার হাইড্রেন্ট ফায়ারের উদ্দেশ্যে সেটা আলাদা লাইনে স্থাপন করতে হবে। তবে ফায়ার সার্ভিসের অভিযোগ মানতে নারাজ চট্টগ্রাম ওয়াসা। এখানে পুরোটা একটা মেটালিক জিনিস, এখানে কোনোটা যে আমরা ব্যবহার না করলে অকেজো হয়ে যাবে এরকম কিন্তু কোনো না। ওয়াটার হাইড্রেন্টের ত্রুটি নিয়ে ওয়াসা এবং ফায়ার সার্ভিসের চিঠি চালাচালি বন্ধ করে বরং বিদ্যমান ত্রুটিগুলো সারিয়ে নেওয়ার জোর দিচ্ছেন নগর পরিকল্পনাবিদ। ক্ল্যাম্পগুলো যে একটার সাথে একটা লাগে না, মেল ফিমেল পার্টটা যে লাগে না, এটা আমার জানা মতে লাগা উচিত এবং এ ব্যাপারে প্রশিক্ষণ প্রয়োজন আছে। অবশ্য ফায়ার সার্ভিসের চাহিদা অনুযায়ী পানির প্রেসার বাড়ানো হলে বাসাবাড়ির সংযোগগুলো মারাত্মক ক্ষতি হওয়ার শঙ্কা থাকায় হাইড্রেন্টের জন্য ডেডিকেটেড লাইনের প্রস্তাব করছেন বিশেষজ্ঞরা। গুরুত্বপূর্ণ এই পয়েন্টের হাইড্রেন্টের যখন এই পরিস্থিতি, তাহলে সহজে অনুমান করা যায় নগরীর 174টা হাইড্রেন্টের কী অবস্থা হতে পারে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করেছে সরকার। 11 দিনের মাথায় প্রজ্ঞাপন স্থগিতের সিদ্ধান্তে হতাশ পর্যটন ব্যবসায়ীরা। সময় নিয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন করে দ্রুত আন্তর্জাতিক ফ্লাইট চালু করার দাবি চেম্বার অব কমার্সের। কক্সবাজার বিমানবন্দরকেই আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত করার ঘোষণায় উচ্ছ্বসিত ছিল এলাকাবাসী, কিন্তু হঠাৎ ঘোষণা বাতিলে ভাটা পড়ে আনন্দে। 11 দিনের মাথায় শুক্রবার কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক বিমান উড্ডয়ন কমিটির সভাপতি সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেন। এতে হতাশ হয়ে পড়েন পর্যটন ব্যবসায়ীরা। আশায় বুক বেঁধেছিলাম যে কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সুবাদে কক্সবাজারের পর্যটনের নতুন ধার উন্মোচন হবে, কিন্তু আজকের এই নিউজ আমাদেরকে অবশ্যই হতাশ করছে। সামনে আমরা যেভাবে আগাইতে চাচ্ছিলাম সেটা হয়তো হবে কিনা সেটা অনিশ্চিত হয়ে গেল। অবশ্যই আমাদের একটু ব্যাপারে আমাদের একটু মন ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে। যদিও চেম্বার অব কমার্সের মতে আন্তর্জাতিক ফ্লাইট চালুর আগে অবকাঠামো ও সার্ভিস পুরোপুরি প্রস্তুত থাকা জরুরি। স্থগিতের সিদ্ধান্ত তাই ইতিবাচক হিসেবেই দেখছেন তারা। আফডাউন অবস্থা যদি এই আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন হয়, তাহলে হয়তো যারা পর্যটক আসবে পর্যাপ্ত আন্তর্জাতিক মানের সেবা না পায় অন্যান্য বিমানবন্দর যেটা পেয়ে আসছে, তো সেটাও একটা খারাপ দিক হতে পারে। 12 অক্টোবর কক্সবাজারকে দেশের 4র্থ আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় প্রস্তুত করা হয় টার্মিনাল ভবনের একাংশ এবং রানওয়ে। সময় সংবাদ, কক্সবাজার। এয়ার টিকিট গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে একের পর এক পালিয়ে যাচ্ছে অনলাইন ট্রাভেল এজেন্সি। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, তুলনামূলক বড় ডিসকাউন্টের ফাঁদে ফেলে আত্মসাৎ করা অর্থ পাচার করে বিদেশে পাড়ি জমাচ্ছে মালিকপক্ষ। খাত সংশ্লিষ্টরা বলছেন, নীতিমালা না থাকার সুযোগ নিচ্ছে বিভিন্ন চক্র। ফরহাদুর রহমানের রিপোর্ট। চলতি বছরের 2 আগস্ট হুট করে প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে দেশ ছেড়ে পালান জনপ্রিয় ওটিএ বা অনলাইন ট্রাভেল এজেন্সি ফ্লাইট এক্সপার্টের এমডি। এই ঘটনায় সে সময় প্রতিষ্ঠানের 3 শীর্ষ কর্মকর্তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর গত 15 অক্টোবর ফ্লাইফার ইন্টারন্যাশনাল ও 20 তারিখ ট্রাভেল বিজনেস পোর্টাল নামের আরও 2টি ওটিএ প্ল্যাটফর্ম একই কায়দায় পালিয়ে যায়। বিশ্লেষণে দেখা যায়, অস্বাভাবিক ডিসকাউন্টে টিকিট বিক্রি করে বাজার থেকে কোটি কোটি টাকা তুলে নিয়ে একই কায়দায় হঠাৎ উধাও হয়ে যাচ্ছে এসব প্রতিষ্ঠান। সরাসরি এয়ারলাইন্স থেকে টিকিট কাটা তুলনামূলক জটিল হওয়ায় যাত্রীরা নির্ভর করে ট্রাভেল এজেন্সির উপর। ভুক্তভোগীরা বলছেন, বাজারে অন্য সবার থেকে এসব প্রতিষ্ঠান ছাড় দিত বেশি, ফলে ফাঁদে পড়তেন সাধারণ গ্রাহক। এই টিকিটগুলো আমাদের 3 মাস আগে কাটা, এখন আর যাত্রীর ফ্লাইট ডেট আইসা পড়ছে 1 সপ্তাহের ভিতরে। এখন আমরা এই টিকিটগুলো প্রায় প্রতিটা টিকিটে 40% 50% এক্সট্রা টাকা দিয়ে টিকিট ইস্যু করে যাত্রীকে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছি। টিকিটটা আমি হাতে পাওয়ার পরে যদি সেটা টাকা তোলার ব্যাপারে, রিফান্ড করার ব্যাপারে যদি ট্রাভেলিং এজেন্ট পারে, এটা তো হওয়া উচিত না। কেন পালালেন তারা? এই প্রশ্নের উত্তর জানতে 3 প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে সময় সংবাদ। ফ্লাইফার ও বিজনেস পোর্টালের কাউকে না পেলেও কথা হয় ফ্লাইট এক্সপার্টের চেয়ারম্যানের সঙ্গে। তার দাবি, পালাতে বাধ্য হয়েছেন কর্মচারীদের প্রতারণায়।
আমাদের এখানে একটা ষড়যন্ত্র হয়েছে, সে চেষ্টা করছিল প্রতিষ্ঠানটা চালিয়ে দেওয়ার জন্য, কিন্তু তার পরিচালকরা বা কর্মকর্তা কর্মচারীরা অন্য ওটি এর সাথে যোগ সাজকে একটা বেইমানি করে আমার ছেলেরে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বিমান টিকিট বিক্রির পর তার রিফান্ড বা রিইস্যুর সুযোগ থাকে কেবল যাত্রীর, কিন্তু নীতিমালা না থাকায় গ্রাহকের অনুমতি ছাড়াই বাংলাদেশে রিফান্ড করতে পারেন ওটিএগুলো। এসব কারণেই গ্রাহকরা প্রতারিত হচ্ছেন বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। অতিরঞ্জিত বিজ্ঞাপন এবং অতিরিক্ত মূল্য ছাড় এগুলোর উপর একটা নিয়ন্ত্রণ থাকা উচিত। এখানে কোনো আইন নাই, যে আইনটা আছে সেটা একেবারে সিম্পল, স্বাভাবিক। এর আগে 2023 সালে লেটস ফ্লাই ও 2021 সালে 24ticket.com নামের আরো দুটি ওটিএ প্ল্যাটফর্ম গ্রাহক ও সাব এজেন্টদের প্রায় 15 কোটি টাকা নিয়ে পালিয়ে যায়। নীতিমালা না থাকায় এই খাতে তৈরি হয়েছে অরাজকতা, যাত্রীদের টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছে অনেক ট্রাভেল প্রতিষ্ঠান। বিশেষজ্ঞরা মনে করছেন এই খাতে শৃঙ্খলা ফেরাতে দরকার সরকারের কঠোর নজরদারি আর নিয়ন্ত্রণ ব্যবস্থা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মধ্যরাতে শেষ হচ্ছে মাছ শিকারের নিষেধাজ্ঞা। সব প্রস্তুতি শেষ করে নদী ও সমুদ্রে নামার জন্য প্রস্তুত উপকূলের জেলেরা। এই মুহূর্তে পটুয়াখালীর মহিপুর মৎস্য বন্দরে আছেন সহকর্মী শিকদার হোসেন জাবির। সরাসরি যাচ্ছি তার কাছে। মাইলিশ ডিম ছাড়ে সব সময় মিঠা পানিতে, তাই সমুদ্র থেকে উঠে এসে নদীতে মিঠা পানিতে ডিম ছাড়ে ইলিশ। আর এই ইলিশের প্রজনন যাতে নির্বিঘ্নে করতে পারে সে লক্ষ্যে প্রধান প্রজনন মৌসুমে প্রতি বছরই 22 দিনের নিষেধাজ্ঞা আরোপ করে থাকে সরকার। এবছরও 4 অক্টোবর থেকে 22 দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, যে নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর জেলেরা সমুদ্রে এবং নদীতে মাছ শিকারের জন্য নামবেন। এই লক্ষ্যেই কিন্তু জেলেরা এই মুহূর্তে শেষ সময়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। জাল, ট্রলার সব কিছু গুছগাছ করে তারা সমুদ্রে নামবেন, সেই প্রস্তুতি কিন্তু তারা নিচ্ছেন। আমরা দেখেছি গত কয়েকদিন ধরে জেলে পাড়া সরগরম হয়ে উঠেছে এবং তারা শেষ সময়ের প্রস্তুতিতে মুখর হয়ে উঠেছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা আজকে এখানে এসেছি এবং জেলেদের সঙ্গে কথা বলেছি। জেলেরা আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হলো, যদি এখন নিষেধাজ্ঞা যেহেতু উঠে যাচ্ছে, এই সময়টা যদি ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ ধরা পড়ে সেক্ষেত্রে অতীতে তাদের যে ঋণ সে ঋণ তারা দিতে পারবেন এবং পেছনের যে ক্ষতি সেটি তারা পুষিয়ে উঠতে পারবেন। আর যদি আবহাওয়া অনুকূলে না থাকে সেক্ষেত্রে তাদের আবারও বড় ধরনের ধাক্কার মুখোমুখি হতে হবে। জেলেরা বলছেন যে যেহেতু বেশ কিছুদিন তারা মাছ শিকার করেননি, মাছ শিকার থেকে বিরত ছিল, এবার নিষেধাজ্ঞা শেষে তারা ভালো পরিমাণ, কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ পাবে সেই প্রত্যাশা কিন্তু করছেন। আমরা দেখেছি বিগত বছরগুলোর চেয়ে এবার ইলিশ শিকারের নিষেধাজ্ঞার যে অভিযান, সেই অভিযান সফলভাবে বাস্তবায়ন হয়েছে। জেল জরিমানা হয়েছে এবং মৎস্য বিভাগ, নৌবাহিনীর পাশাপাশি এবার সেনাবাহিনীও কিন্তু অভিযানে যুক্ত হয়েছে। আমরা দেখেছি সেনা টহল, নৌ টহল, পাশাপাশি নৌ পুলিশ এবং মৎস্য বিভাগের যৌথ অভিযান কিন্তু আমরা দেখেছি। এবং আমরা এবার যেটি দেখেছি, পটুয়াখালী জেলায় এবছর 111 জন জেলেকে আটক করা হয়েছে, পাশাপাশি 6 লাখ টাকার জাল জব্দ হয়েছে এবং আমরা দেখেছি কারাদণ্ডের পাশাপাশি জেলেদেরকে বিভিন্নভাবে শাস্তি দেওয়া হয়েছে এবং কিছু কিছু জায়গায় জেলে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি সংঘর্ষ হয়েছে এবং জেলেরা কিন্তু শেষ পর্যায়ে বলা চলে সমুদ্র অনেকটা নিরাপদ ছিল এবং মাইলিশ নির্বিঘ্নে প্রজনন করতে পেরেছে, সেটি কিন্তু মৎস্য বিভাগের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এবং তারা বলছেন মাইলিশ যেহেতু নির্বিঘ্নে প্রজনন করতে পেরেছে, আগামীতে ইলিশের উৎপাদন অনেক গুণ বৃদ্ধি পেতে পারে, সেই কথাই কিন্তু তারা জানিয়েছেন। তো এতটুকু ছিল আমার কাছে পটুয়াখালীর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে সবশেষ। পটুয়াখালীর মহিপুর মৎস্য বন্দর থেকে সরাসরি সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী শিকদার হোসেন জাবির। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। আগামী বছর মাদ্রাসায় চালু হচ্ছে ব্যবসায় শিক্ষা বিভাগ। এরই মধ্যে কারিকুলাম তৈরি ও প্রতিষ্ঠান নির্বাচন শুরু হয়েছে। বোর্ড বলছে এই উদ্যোগ বাস্তবায়িত হলে ব্যবসা বাণিজ্যে অবদান রাখার পাশাপাশি ইসলামী ব্যাংকিংয়ে ক্যারিয়ার গড়ার সুযোগ পাবেন মাদ্রাসার শিক্ষার্থীরা। শাকির আহমেদের রিপোর্ট। 1780 সালে উপমহাদেশে আনুষ্ঠানিকভাবে আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সূচনা হয়, যেখানে ধর্মীয় বিশেষায়িত বিষয়গুলোর পাশাপাশি সাধারণ শিক্ষার মতো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির কারিকুলাম অনুসরণ করা হয়। স্বাধীনতার পর মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে মানবিকের পাশাপাশি বিজ্ঞান বিভাগ চালু করা হয়। তবে বারবার আলোচনা হলেও ব্যবসায় শিক্ষা বিভাগ চালু করতে পারেনি মাদ্রাসা বোর্ড কর্তৃপক্ষ।
2026 সাল থেকে দাখিল বা মাধ্যমিক পর্যায়ে নতুন এই বিভাগ চালু করতে মাদ্রাসা শিক্ষা বোর্ডকে চিঠি দিয়েছে মন্ত্রণালয়। এরই মধ্যে পাঠ্যক্রম প্রণয়ন, সিলেবাস অনুযায়ী পাঠ্যপুস্তক রচনা ও উপযুক্ত প্রতিষ্ঠান নির্বাচন শুরু হয়েছে। স্কুল এবং কলেজের যে বাণিজ্য শাখার যে সিলেবাস কারিকুলাম ওইটাকে আপনার ঠিক রেখে আমরা আমাদের এই বইগুলোকে ইসলামিক ফ্লেভারে ডিজাইন করব। এই বিভাগ চালু করতে হলে আগ্রহী প্রতিষ্ঠানের 8ম শ্রেণীতে কমপক্ষে 100 শিক্ষার্থী থাকতে হবে। লাগবে 2টি অতিরিক্ত শ্রেণীকক্ষ। আর সরকার নিয়োগকৃত শিক্ষক যোগদানের আগে শিক্ষা প্রতিষ্ঠানের অর্থায়নে খণ্ডকালীন শিক্ষকের মাধ্যমে কার্যক্রম চালু করতে হবে। মাদ্রাসা শিক্ষায় নতুন এই সংযোজনকে যোগোপযোগী সিদ্ধান্ত বলছেন শিক্ষাবিদরা। তবে বিভাগ খোলার আগেই পর্যাপ্ত শ্রেণীকক্ষ ও শিক্ষক নিয়োগের পরামর্শ তাদের। একটা মাদ্রাসার উপর আমরা যদি ছেড়ে দেই যে সেই মাদ্রাসার দুটি শর্ত, একটা হলো তারা খণ্ডকালীন শিক্ষক ভাড়া করে নিয়ে আসবে এবং তাদের অভ্যন্তরীণ অর্থনৈতিক ফান্ড থেকে ম্যানেজ করবে, যেটা আসলে অনেকটা অসম্ভব। তবে মাদ্রাসা শিক্ষার স্বতন্ত্র বৈশিষ্ট্য ও স্বকীয়তা বজায় রেখে সিদ্ধান্ত গ্রহণের কথা বলছেন মাদ্রাসা শিক্ষায় সম্পৃক্তরা। এতগুলো সাবজেক্ট কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীদের পড়তে হয় এবং এটা বেসিক, এখান থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এখন এই সাবজেক্টগুলো আপনি পর্যাপ্ত নাম্বার দিয়ে যদি এখানে আপনি অ্যাডজাস্ট করতে যান তাহলে জেনারেল সাবজেক্ট আপনি কতটুকু দিতে পারবেন সেটা একটা বিষয় আছে। দেশে দাখিল ও আলিম স্তরে মাদ্রাসা যথাক্রমে ৬,৪৭৪ ও ১,৫২৫টি। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিরতি বজায় রেখে গাজার প্রশাসন একদল স্বাধীন টেকনোক্র্যাটের হাতে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলো। মিশরের রাজধানী কায়রোয় বৈঠক শেষে এই ঘোষণা দেয়া হয়। এদিকে গাজার ভবিষ্যৎ প্রশাসনে হামাসের কোনো ভূমিকা থাকবে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মিশরের রাজধানী কায়রোতে বৈঠক শেষে যৌথ বিবৃতিতে ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলো জানিয়েছে তারা গাজায় যুদ্ধবিরতি কার্যকর রাখবে এবং প্রশাসন হস্তান্তর করবে একদল স্বাধীন টেকনোক্র্যাটের হাতে। তাদের মতে এই পদক্ষেপ যুদ্ধ পরবর্তী পুনর্গঠন ও জাতীয় ঐক্যের পথে একটি বাস্তবসম্মত অগ্রগতি। তবে এখনও অবরুদ্ধ রয়েছে গাজা উপত্যকা। ইসরায়েলের কঠোর নিয়ন্ত্রণে আটকে আছে ত্রাণ, জ্বালানি ও ওষুধ সরবরাহ। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে গাজায় মানবিক সংকট অপরিবর্তিত। ত্রাণ প্রবাহ ব্যাহত হওয়ায় অনাহারে দিন কাটাচ্ছেন হাজারো মানুষ। মারাত্মকভাবে কমে এসেছে চিকিৎসা ও আশ্রয় সুবিধা। শীত আসার সঙ্গে সঙ্গে ভয়াবহ রূপ নিতে পারে বিপর্যয়। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা দিয়েছেন গাজায় ত্রাণ বিতরণে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRWA কোনো ভূমিকা রাখবে না। গাজার ভবিষ্যৎ প্রশাসনে হামাসকে সম্পূর্ণভাবে বাদ রাখতে হবে বলেও মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বলেন আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী গঠন করে অঞ্চলটির স্থিতিশীলতা নিশ্চিত করতে চায় ওয়াশিংটন, যা প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনার অংশ। এরই মধ্যে গাজার মধ্যাঞ্চলে দেইর আল বালাহ এলাকায় ইসরায়েলি হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বিচ্ছিন্ন হামলা চালাতে থাকায় নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। অন্যদিকে পশ্চিম তীরেও পরিস্থিতি উদ্বেগজনক। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। এই ছিল সময় সংবাদে। এ পর্যায়ে খেলার সময় নিয়ে যুক্ত হবেন তারেক হাসান শিমুল। ধন্যবাদ আলিফ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।